হ্যালো 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 সকল টপাস বাংলার ক্লাস 11th স্টুডেন্টকে আমরা স্বাগত জানাই। আমরা যে চ্যাপ্টারটি করছিলাম সেটা হচ্ছে আমাদের স্থিতিস্থাপকতা। সেই স্থিতিস্থাপকতা চ্যাপ্টারে আমরা বিকৃতি পড়ে নিয়েছিলাম এবং পীড়নও পড়ে নিয়েছিলাম। তাদের ভাগগুলো আমরা পড়ে নিয়েছিলাম এবং তাদের যে গুণাঙ্কগুলো ছিল, ইয়ং গুণাঙ্ক এবং দৃঢ়তা গুণাঙ্ক, তারপরে আমাদের আয়তন বিকৃতি গুণাঙ্ক, এগুলো কিন্তু আমরা কমপ্লিট করেছিলাম। আজকের যে পার্টটা আমরা পড়ব সেটা হচ্ছে পয়সনের অনুপাত এবং তারকে প্রসারণ করতে, যে কোনো একটা তার নিলাম, সেই তারকে আমি প্রসারণ করতে কোনো তো কৃতকার্য আমাকে করতে হবে, সেই কৃতকার্য কত হবে সেটা নিয়ে পড়ব। আর যেটা শেষের টপিক সেটা হচ্ছে স্প্রিং। সেই স্প্রিংয়ের সমবায়, ধরে নাও দুটো স্প্রিং নিলাম, সেই স্প্রিংয়ের আমি সমান্তরাল সমবায় করলাম এবং শ্রেণী সমবায় লাগালাম। তাদের যে বল ধ্রুবক হবে, দুটো স্প্রিং মিলিয়ে যে বল ধ্রুবক হবে তুল্য ধ্রুবক, সেই স্প্রিংয়ের আমরা বল ধ্রুবক বের করার চেষ্টা করব। ঠিক আছে, সো দেরি না করে শুরু করা যাক। পয়সনের অনুপাত। পয়সনের অনুপাত বলা হয়েছে, এটাকে একটা অনুপাত বলা হয়েছে। এর আগে আমরা গুণাঙ্ক পড়েছিলাম, যে গুণাঙ্কটা কী ছিল আর এই পয়সনকে কেন আলাদা করা হয়েছে। আগে যে গুণাঙ্ক ছিল সেই গুণাঙ্ক ছিল বিকৃতি পীড়ন বাই বিকৃতি। আমরা যেটা পড়েছিলাম গুণাঙ্ক, সেটা হচ্ছে পীড়ন বাই বিকৃতি। সেটা অনুদৈর্ঘ্য যদি হয়ে যেত, ইয়ং হয়ে যেত, সেটা যদি আয়তন হয়ে যেত তাহলে আয়তন বিকৃতি গুণাঙ্ক, সেটা যদি কৃন্তন হয়ে যেত তাহলে কিন্তু আমাদের দৃঢ়তা গুণাঙ্ক হয়ে যেত। ঠিক, কিন্তু সেটা অনুপাত ছিল না, পীড়ন আর বিকৃতির অনুপাত ছিল। ঠিক আছে, পীড়ন আর বিকৃতি। কিন্তু পয়সনের অনুপাত দুটোই বিকৃতির অনুপাত, দুটোই হচ্ছে বিকৃতি, ওপরেও বিকৃতি নিচেও বিকৃতি। তো কি হবে, সো দুটো বিকৃতি আলাদা আলাদা। কেমন, ধরে নাও আমি একটা রড নিলাম, সেই রডকে আমি বল প্রয়োগ করছি, সেই রডকে বল প্রয়োগ করা হচ্ছে। বল প্রয়োগ করার কারণে কি হয়েছে, এর যে আগের যে ছিল ব্যাসার্ধ ছিল, ব্যাস ছিল, ব্যাস ডি লিখছি, সেই আগের ব্যাস কিন্তু একটু কমে যাবে, কারণ এর প্রসারণ ঘটছে, একটু বেড়ে গেছে। ঠিক, এর প্রসারণ ঘটার জন্য এর যে দৈর্ঘ্য আছে সেটা একটু বেড়ে গেছে। দৈর্ঘ্য যদি বেড়ে যায় তাহলে কি হবে, এর তো যে কী হবে, একটু সরু হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এর নতুন করে কোনো একটা D2 আসবে। এটা যদি D1 হয়, নতুন করে একটা D2 আসবে, নতুন করে D2 আসবে। মানে আগে ব্যাস যেটা ছিল সেটা D1, পরের ব্যাস কিন্তু D2 হয়ে গেছে। মানে পরের ব্যাস D2 কিন্তু D2 হচ্ছে D1-এর থেকে কম হয়েছে, তার মানে আমাদের ব্যাসার্ধ কমে গেছে। তো দুটো ধরনের কিন্তু একটা বিকৃতি এসছে। একটা হচ্ছে, তুমি বলবে স্যার অনুদৈর্ঘ্য একটা বিকৃতি হয়েছে, দৈর্ঘ্যের দিকে একটা বিকৃতি ঘটেছে, মানে দৈর্ঘ্য প্রসারণ হয়েছে। কেউ বললো স্যার দৈর্ঘ্য প্রসারণের সাথে সাথে এর যে ব্যাস আছে সেই ব্যাসটাও তো কমেছে, তো সেই ব্যাসটাও সেই ব্যাসের দিকেও কিন্তু একটা বিকৃতি ঘটেছে, সেই জন্য ব্যাস কিন্তু কম হয়েছে। তো সেটাকে বলা হয় পার্শ্বীয় বিকৃতি। পার্শ্বীয় বিকৃতি মানে এইভাবে পার্শ্ববর্তী, মানে এইভাবে করে যে বিকৃতিটা হচ্ছে সেটা হচ্ছে পার্শ্বীয় বিকৃতি। মানে একটা আমার অনুদৈর্ঘ্য বিকৃতি হচ্ছে আর একটা হচ্ছে পার্শ্বীয় বিকৃতি হচ্ছে। এই দুটোর যে অনুপাত সেটাকে আমরা কি বলবো, পয়সনের অনুপাত। সো পয়সনের অনুপাত কি হয়ে যাবে, নিচে হবে আমাদের অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি, আর ওপরে হবে পার্শ্বীয় বিকৃতি। সো আমাদের যে পয়সনের অনুপাত সেটা কি হলো, পার্শ্বীয় বিকৃতি আর অনুদৈর্ঘ্য বিকৃতি, দুটো বিকৃতিরই কি হয়েছে, আমাদের অনুপাত নেওয়া হয়েছে। তো এর যদি একক জিজ্ঞেস করা হয় তাহলে কি হবে, কোনো একক থাকবে না, এই এককহীন হবে। কিন্তু ইয়ং গুণাঙ্ক বা দৃঢ়তা গুণাঙ্ক বা আমাদের আয়তন বিকৃতি গুণাঙ্ক, সেটা কিন্তু কি ছিল, পীড়ন বাই বিকৃতি। তো পীড়নের যা একক ছিল ইয়ং গুণাঙ্কের বা যে কোনো গুণাঙ্কের কিন্তু একই একক ছিল। তো যে কোনো গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক, তার কিন্তু একক আছে, কিন্তু পয়সনের যে অনুপাত আছে সেই পয়সনের অনুপাতে কোনো একক নেই। তোমাদের বইতে এটাকে সিগমা লিখেছে, ঠিক আছে, এই সিগমা। তো পার্শ্বীয় বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। সো প্রথমে ব্যাস D1 ছিল, তারপরে ব্যাস D2 হয়ে গেছে। ধর নাও প্রথমে দৈর্ঘ্য L1 ছিল, তারপরে দৈর্ঘ্য L2 হয়ে গেছে। ঠিক, তো তাহলে পার্শ্বীয় বিকৃতি কী হবে, তাহলে
পার্শ্বীয় বিকৃতি হবে পার্শ্বীয় বিকৃতি ব্যাসের পরিবর্তন কি হয়ে যাবে d2 মাইনাস d1 সাথে একটা মাইনাস যেহেতু কমেছে, ঠিক আছে, d2 মাইনাস d1 করলে নেগেটিভ আসবে, সেই নেগেটিভকে পজিটিভ করার জন্য নেগেটিভ সাইন দেওয়া আছে। তো নেগেটিভ সাইন দেখলে তুমি বুঝে যাবে যে এটা কি হচ্ছে, অ্যাকচুয়ালি কমছে, ব্যাসার্ধ কমে যাচ্ছে, ব্যাস কমে যাচ্ছে। এটা হচ্ছে বাই প্রাথমিক যে কি ছিল, প্রাথমিক যে ব্যাস ছিল, ঠিক। সো ব্যাসের পরিবর্তন বাই প্রাথমিক ব্যাস, ব্যাসের পরিবর্তন বাই প্রাথমিক ব্যাস, সেটা কি হবে, পার্শ্বীয় বিকৃতি হয়ে যাবে। তো তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি কি হবে, অনুদৈর্ঘ্য বিকৃতি যেটা হবে সেটা হবে আমাদের L2 মাইনাস L1 বাই L1, দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য, প্রতি একক প্রাথমিক দৈর্ঘ্যতে যে দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে সেটাকে আমরা কি বলবো, অনুদৈর্ঘ্য বিকৃতি বলবো। সো এটাকে আমরা লিখতে পারি মাইনাস ডেল্টা ডি বাই d1, আর একে লিখতে পারি মাইনাস ডেল্টা এল বাই L1। তো তোমাদের বইতে এটা কি লেখা আছে, এই ডেল্টা ডিটাকে ছোট ডি লেখা আছে, ডেল্টা ডিটাকে ছোট ডি, আর ডেল্টা এলকে লেখা আছে ছোট এল। ডেল্টা ডিকে তোমাদের বইতে ছোট ডি, ডেল্টা এলকে এল লেখা আছে, ডেল্টা এলকে ছোট এল লেখা আছে। আমি এখানে ডেল্টা এই জন্য লিখছি, তুমি ডেল্টা দেখে ডাইরেক্ট বুঝতে পারবে যে এটা একটা পরিবর্তন, ডেল্টা মানেই একটা পরিবর্তন হয়েছে, সেই জন্য এভাবে। তো বাকি বইগুলোতে দেখবে এভাবে নোটেশন দেওয়া থাকে, ঠিক, এই বইটা একটু আলাদা দেওয়া আছে, ঠিক। সো আমাদের এটা হয়ে যাবে। তাহলে যে পয়সনের সূত্র হবে সেটা কি হয়ে যাবে, মাইনাস ডেল্টা ডি বাই d1 বাই ডেল্টা এল বাই L1, ঠিক। সো হয়ে যাবে ডেল্টা ডি L1 ডেল্টা ডি L1 ডেল্টা এল d1 মাইনাসের সাথে, ঠিক আছে। তো তোমাদের বইতে যেটা লেখা আছে সেটা দেখবে এমন লেখা আছে, ডেল্টা ডির জায়গায় ছোট ডি লেখা আছে, L1 এর জায়গায় এল লেখা আছে, ডেল্টা এল এর জায়গায় ছোট এল লেখা আছে, আর ডির জায়গায় বড় ডি লেখা আছে। তো প্রাথমিক ব্যাসার্ধ, প্রাথমিক দৈর্ঘ্যের পরিবর্তন, ব্যাসের পরিবর্তন, আর এটা হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, ঠিক আছে। সব কিছুই এইভাবেই লেখা আছে। আর তোমাদের যে ডেল্টা এল নিয়েছে সেটা কি করেছে, d1 মাইনাস d2 করে দিয়েছে, যার জন্য মাইনাসটা নেয়নি, ঠিক আছে। তো সে মানে এই নোটেশন থেকে এটা বোঝা যাবে যে আমাদের যদি আমি এইভাবে বল প্রয়োগ করি তাহলে ডি কী হবে, কমবে, সেই জন্য নেগেটিভ সাইনটা আসবে, ঠিক আছে। তো সিগমা যেটা হয়ে যাবে পয়সনের অনুপাত, সেটা কিন্তু আমাদের এটা হবে, ঠিক। তো কোনোদিন ভ্যালু নেগেটিভ আসবে না, কিন্তু ডেল্টা ডিটা নেগেটিভ আসবে, নেগেটিভ মিলে কিন্তু পজিটিভ হবে, ঠিক আছে। তো এখানে আমি যেটা লিখেছি d2 মাইনাস d1, d2 কম হবে, d1 বেশি হবে, তো ফলে কি হয়ে যাবে, এইটা নিজেই নেগেটিভ আসবে, নেগেটিভ মিলে পজিটিভ চলে আসবে। তো পয়সনের অনুপাত এটা আমাদের হয়ে যাবে। এবার তোমাদের বইতে একটা সেকশন আছে, দেখবে কোনো বস্তু যদি, কোনো তার বা কোনো চোঙ আছে, নিরেট চোঙ আছে, তার আয়তন যদি আমি স্থির রেখে দিই, তাহলে তার পয়সনের অনুপাতের ভ্যালুটা কত হবে। আয়তন যদি স্থির রাখা হয় তাহলে দেখো কিভাবে, এটা কি হয়ে যাবে, এককহীন, পয়সনের অনুপাত যেটা হবে এককহীন হয়ে যাবে, কোনো একক থাকবে না, কোনো মাত্রাও থাকবে না, মাত্রাহীনও হবে, এককহীনও হবে, ঠিক। এবার আমরা কোনো একটা চোঙ, নিরেট চোঙ আছে, সেই নিরেট চোঙের পয়সনের অনুপাত বের করব যদি তার আয়তন কি থাকে, স্থির থাকে। তো বলা হয়েছে কোনো একটি তারের আয়তন যদি স্থির থাকে তাহলে তার উপাদানের পয়সনের অনুপাত কি হবে, ঠিক আছে। পয়সনের অনুপাত কি হবে, তার আয়তন যদি একই থাকে। তো আয়তন যদি একই থাকে, ধরে নাও এখানে একটা এইভাবে রড ঝুলছে, একটা রড এইভাবে ঝুলছে, তার প্রস্থচ্ছেদ এ আছে, প্রস্থচ্ছেদ এ, বা তার ব্যাসার্ধ যদি আর দেওয়া থাকে, তাহলে আমি এফ বল প্রয়োগ করেছি, তাহলে তার যে ক্ষেত্রফল হবে, প্রস্থচ্ছেদ হবে, সেটা হয়ে যাবে পাই আর স্কোয়ার, ঠিক। যদি আয়তন বলা হয়, আয়তন, সেই আয়তন হয়ে যাবে ভি, তাহলে এ ইন্টু এই যে দৈর্ঘ্য হবে, সেই দৈর্ঘ্য হবে এল। সো আমাদের যেটা হয়ে যাবে এ ইন্টু এল, সো ভি হয়ে যাবে পাই আর স্কোয়ার ইন্টু এল।
এটাই আয়তন হয়ে যাবে। এবার বলা আছে আয়তন যদি স্থির থাকে, আয়তন যদি ধ্রুবক থাকে, তাহলে একে যদি আমি আমার চাই কি পয়সনের অনুপাত, তাহলে আমার চাই পার্শ্বীয় বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। তো পার্শ্বীয় বিকৃতি কি হয়ে যায়? পার্শ্বীয় বিকৃতি হয়ে যায় ডেল্টা ডি বাই ডি মাইনাস নিতে পারো ডেল্টা এল বাই এল। ঠিক আছে, L1 না লিখলেও চলবে, ডি মানে L1 লিখতে পারো, নাহলে ডি লিখতে পারো, নাহলে এল লিখতে পারো, D1 লিখতে পারো, নাহলে ডি লিখতে পারো। ঠিক আছে, সো ব্যাসার্ধের পরিবর্তন প্রাথমিক ব্যাসার্ধে, দৈর্ঘ্যের পরিবর্তন প্রাথমিক দৈর্ঘ্যতে। এটাকে তুমি আর দিয়েও ব্যাখ্যা করতে পারো, আর ডেল্টা আর ব্যাসার্ধের আর প্রাথমিক ব্যাসার্ধ ডেল্টা এল বাই এল, এটাও লিখতে পারো। যে ব্যাসের জায়গায় ব্যাসার্ধ আমরা লিখতে পারি, 2 কেটে যাবে। ঠিক, তো এখানে খুব যদি ছোট হয় তাহলে আমাদের ডি আর বাই ডি আর ডি এল বাই এল আমরা লিখতে পারি। খুব ছোট ডেল্টাকে আমরা ডি লিখতে পারি, ডেল্টা এলকে আমরা ডিএল লিখতে পারি। তো তাহলে এখানে ডিভি বাই ডিএল করা যাক, দেখা যাক কী হবে। ডিভি বাই ডিএল যদি করা হয় পাই আর স্কোয়ার ইন্টু এল ডিভি বাই ডিএল। ঠিক, তো পাই ধ্রুবক আছে, বেরিয়ে যাবে ডি বাই ডিএল আর স্কোয়ার এল। তো আমরা সবাই ইউভি রুল জানি, ইউভি রুল কী ছিল? ডি বাই ডি এক্স ইউভি রুল, ইউ ইন্টু ডিভি বাই ডিএক্স প্লাস ভি ইন্টু ডিউ বাই ডিএক্স বাই তো ভাগে হয় এটা। সো তাহলে একটাকে ধরবো আর একটাকে ছেড়ে দেবো, তো আর স্কোয়ারকে ছেড়ে দিলাম ডিএল বাই ডিএল। ঠিক, আর স্কোয়ারকে ছেড়ে দিয়েছি, এবার আর স্কোয়ারকে ধরবো এল ডি আর স্কোয়ার বাই ডিএল। ঠিক, সো এখান থেকে যেটা আসবে ডিভি বাই ডিএল তো 0 হবে, কারণ এ কি হচ্ছে, আয়তন তো স্থির আছে। আয়তন যদি স্থির থাকে, যে কোনো স্থির বস্তু, যে কোনো ধ্রুবকের যদি আমি ডেরিভেটিভ করি 0 হয়ে যায়। ঠিক আছে, তো সেটাতে আসছি আমি। তো দিস ইজ ইকুয়ালস টু 0 বসিয়ে দিয়েছি, ডিভি বাই ডিএল 0 হয়। এই পাশে লিখে দেবে ডিভি বাই ডিএল ইকুয়ালস টু 0। ঠিক আছে, তারপরে সো পাইও চলে যাবে আর স্কোয়ার প্লাস এল। এবার ডি আর আছে আর নিচে ডিএল আছে, তো এখানে চেন রুল, শৃঙ্খল নিয়ম ব্যবহার করতে পারি। ডি আর বাই ডিএল, শৃঙ্খল নিয়ম, ডি আর যদি কেটে যায় তাহলে ডিএল আসবে। ঠিক আছে, ডি আর যদি কেটে যায় ডিএল আসবে, তো এটা হচ্ছে শৃঙ্খল নিয়ম। তো এখান থেকে আমার আসবে তাহলে আর স্কোয়ার এল প্লাস এল ডি 2r হয়ে যাবে, আর স্কোয়ারে 2r, আর এখানে dr বাই ডিএল ইকুয়ালস টু 0। ঠিক, চলো একে নিয়ে যাই এখানে, তো আর স্কোয়ার প্লাস 2rl dr বাই ডিএল ইকুয়ালস টু 0। আমাকে কোনোভাবে আনতে হবে dr বাই r বাই ডিএল বাই এল আনতে হবে। তো দেখা যাক, আমি একে আর এল দিয়ে পুরোটাকে এল দিয়ে গুণ করে দিই। সো আর স্কোয়ার ডিএল ইকুয়ালস টু, ডিএল গুণ করে দিয়েছি, ওই পাশে চলে প্লাস 2rl dr ইকুয়ালস টু 0। সো 2rl dr ইকুয়ালস টু মাইনাস আর স্কোয়ার ডিএল। এবার দেখো আসতে পারে, সো আর একটা কেটে যাবে, সো dr বাই আর হয়ে যাবে, এই আর নিয়ে নিয়েছি, আর এই পাশে dl বাই এল, ওই পাশে এল পাঠিয়ে দিয়েছি, মাইনাস সাথে একটা 2 আছে, কিন্তু এই 2টা এই পাশে চলে গেলে হাফ হয়ে যাবে। দেখে নাও কি করেছি, এলকে এই পাশে পাঠিয়েছি, ডিএল বাই এল, আরকে এই পাশে নিয়ে এসেছি এটা। সো ডিআর বাই আর ডিএল বাই ডিএল, তো মাইনাস এই পাশে নিয়ে নিচ্ছি, ডিআর বাই আর বাই ডিএল বাই এল ইকুয়ালস টু প্লাস হাফ। সো এটাই আমাদের পয়সনের কী হচ্ছে সূত্র, পয়সনের অনুপাত। তো পয়সনের অনুপাত কি হলো, কোনো উপাদানের জন্য যে যার হচ্ছে আয়তন স্থির থাকবে কোনো বস্তু, তার জন্য কি হচ্ছে পয়সনের যে অনুপাত এসছে সেটা হাফ এসছে। তো প্রমাণ করতে দিতে পারে যে স্থির কোনো চোঙের পয়সনের অনুপাত হাফ, প্রমাণ করো। ঠিক আছে, তো সেটা তোমাকে এইখান থেকে পুরোটা করতে হবে। ঠিক আছে, লিখে নাও, একবার লিখে প্র্যাকটিস করে নেবে, হয়ে যাবে। ঠিক আছে, তার সঙ্গে ডেরিভেটিভের কনসেপ্ট কিন্তু তোমার লাগবে, ঠিক আছে। চলো আর একটা পার্ট বলে দিই,
সো পয়সনের যে অনুপাত আছে তার ভ্যালুগুলো কি হয়, সিগমা হয়ে যায় ম্যাক্সিমাম ভ্যালু +½ থেকে -1 থেকে +½ পর্যন্ত যায়, -½ থেকে +½ পর্যন্ত যায়, আর হচ্ছে ½ 0 থেকে, মানে প্র্যাকটিক্যাল কেসের জন্য দিস ইজ প্র্যাকটিক্যাল ভ্যালু, প্র্যাকটিক্যাল লাইফে যখন ইউজ করব। আর এটা হচ্ছে থিওরেটিক্যাল ভ্যালু, থিওরি থেকে আমরা এটা পাই, কিন্তু প্র্যাকটিক্যাল কেসে আমাদের যে ভ্যালুটা হবে সেটা 0 থেকে ½ হবে, আর থিওরেটিক্যাল মাইনাস থেকে এটা থিওরেটিক্যাল ভ্যালু, তাত্ত্বিক যে দৃষ্টিকোণ আছে সেখান থেকে আমাদের কি আছে -½ থেকে এটা, আর ব্যবহারিক রূপ হচ্ছে এটা, প্র্যাকটিক্যাল ভ্যালু এটা, থিওরেটিক্যাল। ঠিক আছে, মনে রাখবে। তো এবার আমরা যে পাঠটি করব সেটা হচ্ছে যে তারের প্রসারণ ঘটাতে কৃতকার্য কত লাগবে, তারের প্রসারণ ঘটানোর জন্য কৃতকার্য। তো প্রথমে তো আমাকে ভাবতে হবে যে কৃতকার্য তারের প্রসারণ করাতে গেলে কেন লাগবে। কারণ যে কোনো তারকে তুমি টেনে দেখবে, সেই এই পেনটাকে যদি আমি টানি তাহলে দেখবে আমাকে কি করতে হচ্ছে, কার্য করতে হচ্ছে। কেন কার্য করতে হচ্ছে, আমি যখন এর বিকৃতি ঘটানোর চেষ্টা করছি তখন কি হচ্ছে, এর ভেতরে একটা অভ্যন্তরীণ প্রত্যানয়ক বলের সৃষ্টি হচ্ছে। সেই অভ্যন্তরীণ প্রত্যানয়ক বলের বিরুদ্ধে আমাকে কিন্তু কার্য করতে হবে। তো কার্য যখন চ্যাপ্টার পড়া হয়েছিল, কার্য শক্তি যখন পড়া হয়েছিল, বলা হয়েছিল যে কোনো বস্তু যখন কোনো কিছুর বিরুদ্ধে যখন আমরা কার্য করছি তখন কোনো কিছুর বিরুদ্ধে কার্য করতে হয়। ধরে নাও একটা বস্তুকে, একটা গাড়িকে আমি চালাচ্ছি, বা একটা বলকে আমি ছুড়ে দিলাম, মাটিতে গড়িয়ে দিলাম, তো বলটা কিন্তু থেমে যাবে। ঠিক আছে, বা একটা গাড়িকে, একটা বক্সে আমি ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি, তো তুমি দেখবে ঘর্ষণ বল আছে বলেই কিন্তু আমাকে ঠেলে নিয়ে যেতে হচ্ছে। ঘর্ষণ বল যদি না থাকতো, আমি একটু জায়গায় এমনি একটু ধাক্কা দিয়ে দিতাম, তাহলে কি হতো, ওই ধাক্কার কারণেও সব সময় চলতে থাকতো। তার মানে আমাকে কন্টিনিউয়াসলি যদি কোনো বস্তুকে, ঘর্ষণ বল আছে, আমাকে যদি ওকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আমাকে কন্টিনিউয়াস, মানে আমাকে বল প্রয়োগ করেই যেতে হবে। তা কেন, কারণ ঘর্ষণ বল সবসময় লাগছে। তো কোনো কার্য করতে হলে কোনো বলের বিরুদ্ধে কার্য করতে হয়। তো এখানে আমরা জানি যে কোনো যদি এভাবে থাকে চোঙ বা কোনো তার যদি থাকে, সেই তারে আমি বল প্রয়োগ করছি। তো তারে বল প্রয়োগ করার কারণে কি হচ্ছে, এই তারের মধ্যে একটা প্রত্যানয়ক বলের সৃষ্টি হচ্ছে। সেই প্রত্যানয়ক বল যেটা হচ্ছে একক ক্ষেত্রফলে আমরা কি বলি, পীড়ন বলি। ঠিক আছে, তো কোন বস্তুর উপর বল প্রয়োগ করা হলে, বাহ্যিক বল প্রয়োগ করা হলে তার বিকৃতি ঘটে। সেই বিকৃতির জন্য কি হচ্ছে, প্রত্যানয়ক বলের সৃষ্টি হচ্ছে। সেই প্রত্যানয়ক বলের বিরুদ্ধে যে কার্য করি আমরা, সেই কার্য কি হবে, শক্তি হিসেবে সঞ্চয় হবে। যেমন একটি স্প্রিং নিয়ে নাও, সেই স্প্রিং কে আমি প্রসারণ করছি, তো স্প্রিং কে যখন টানা হচ্ছে ও কি হচ্ছে, প্রসারণ করছে, তাহলে আমাকে কার্য করতে হয়েছে। আমি কার্য করেছি, সেটাই কি হচ্ছে, স্প্রিং এর মধ্যে শক্তি হিসেবে সঞ্চয় হয়েছে। তো তুমি স্প্রিংটাকে যদি ছেড়ে দাও তাহলে দেখবে আবার আগের আকারে ফিরে আসবে। কিন্তু আবার যদি আমি স্প্রিংকে আমি সংকোচন করি, তো আমি কার্য করেছি, তো সেই কার্যটা ওই স্প্রিং এর মধ্যে কিন্তু জমা হয়েছে, শক্তি সঞ্চয় হয়েছে। যখনই আমি হাত সরিয়ে নেব বা বল অপসারণ করব, স্প্রিংটি আবার কি হবে, বড় হয়ে নিজের প্রকৃত আকারে ফিরে আসার চেষ্টা করবে। তো ঠিক আছে, তো এখানে যে বল প্রয়োগ করছি, সেই বল হচ্ছে কার্য করছে প্রত্যানয়ক বলের বিরুদ্ধে। তো এই বলকে আমি প্রথম যখন বল প্রয়োগ করা হয়, প্রথমে এভাবে ছিল, তারপরে হচ্ছে ধরে নাও প্রথমে এভাবে এটা ঝুলছিল, কোনো বল প্রয়োগ করা হয়নি, যে দৈর্ঘ্য ছিল প্রাথমিক দৈর্ঘ্য সেটা কোনো এল ছিল। পরে গিয়ে দেখা যাচ্ছে, পরে কি হয়েছে, এর দৈর্ঘ্য প্রসারণ ঘটেছে আর বল এফ প্রয়োগ করা হয়েছে, আর যেটা হয়েছে সেটা হচ্ছে এল ড্যাশ। নতুন যে দৈর্ঘ্য হয়েছে সেটা হয়েছে আমাদের এল ড্যাশ, নতুন দৈর্ঘ্য হচ্ছে এল ড্যাশ। ঠিক আছে, তো এই যে দৈর্ঘ্য প্রসারণ হয়েছে সেটাকে আমি ডেল্টা এল লিখছি, তোমাদের বইতে ছোট এল লেখা আছে। সো ডেল্টা এল ইকুয়ালস টু এল ড্যাশ মাইনাস এল হয়ে যাবে। ঠিক আছে, এল ড্যাশ মাইনাস এল। আর এর যদি স্থিতিস্থাপক গুণাঙ্ক ওয়াই দেওয়া থাকে, ইয়ং গুণাঙ্ক যদি ওয়াই দেওয়া থাকে, তাহলে আমি বল বের করতে পারবো। ঠিক আছে, ওয়াই সাপেক্ষে আমি বল বের করতে পারবো, সেটা আমি পরে আসছি। তো তাহলে কৃতকার্য যেটা হবে, সেই কৃতকার্য হবে গড় প্রযুক্ত বল, গুণিতক সরণ। তো
তো গড় প্রযুক্ত বল, গড় প্রযুক্ত বল মানে কি, যখন আমি প্রাথমিক দৈর্ঘ্য একদম প্রথমে বল প্রয়োগ করা হয়েছিল 0, যখন এই বিকৃতিতে এসেছে, যখন এল ড্যাশ ওর দৈর্ঘ্য হয়েছে, তখন যে বল প্রয়োগ করা হয়েছে তখন হচ্ছে সেটা এফ। তো 0 প্লাস এফ বাই 2 এটা গড় প্রযুক্ত বল। সরণ কি হবে? তুমি বলবে স্যার সরণ মানে কি, কৃতকার্যতে পড়েছিলাম। কার্যতে কি ছিল, যে কার্য হচ্ছে বল প্রয়োগ করা, বল গুণিতক যে বিন্দুতে বল প্রয়োগ হচ্ছে সেই বিন্দুর সরণ, বল প্রযুক্ত বিন্দুর সরণ, বল প্রযুক্ত বিন্দুর সরণ ইনটু প্রযুক্ত বল। তাহলে প্রযুক্ত বল হচ্ছে এফ, আর তার যে সরণটা হয়েছে প্রযুক্ত বিন্দু সেটা ডেল্টা এল হয়েছে। তো আমি এখানে ডেল্টা এল লিখবো, বইতে ছোট এল লেখা থাকবে হয়তো। সো হাফ এফ ডেল্টা এল, এটাই আমার হয়ে যাবে কৃতকার্য, যেটা আমি ডব্লিউ লিখবো। ঠিক, এবার আমাকে ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে। আমি যদি ইয়ং গুণাঙ্কর দিকে একটু খেয়াল করি, সেই ইয়ং গুণাঙ্ক হবে পীড়ন বাই বিকৃতি। সো পীড়ন হয়ে যায় এফ বাই এ, পীড়ন হয়ে যাবে এ হচ্ছে প্রস্থচ্ছেদ, সো এফ বাই এ পীড়ন। ঠিক, আর যেটা হবে বিকৃতি সেটা হবে ডেল্টা এল বাই প্রাথমিক এল। তো আমার এখান থেকে যে সরণটা আসবে সেই সরণ হয়ে যাবে, আগে এটা লিখে ফেলি, এফ এল বাই এ ডেল্টা এল। ঠিক, তো ডেল্টা এল সরণ যেটা হবে সেটা হবে এফ এল বাই এ ইয়ং গুণাঙ্ক। ঠিক, তো এই ডেল্টা এল আমি প্রথমটাতে বসিয়ে দেবো, প্রথম সমীকরণ দ্বিতীয় সমীকরণ। তো প্রথম আর দ্বিতীয় থেকে, প্রথম এবং দ্বিতীয় থেকে, প্রথম দ্বিতীয় থেকে আমি পাবো কার্য সমান হাফ এফ স্কয়ার চলে আসবে, মানে এফ আর একটা হচ্ছে এফ এল বাই এ ইয়ং গুণাঙ্ক, এ ইয়ং গুণাঙ্ক। ঠিক আছে, এটা আছে। তো আমার আসবে হাফ এফ স্কয়ার এল বাই এ ওয়াই। ঠিক, এবার একে একটু আমরা রিঅ্যারেঞ্জ করব, একে একটু আমরা এদিক ওদিক করব। কি করব দেখো, তো আমি যদি ওপর নিচে এফ, আমি একে পীড়ন আর বিকৃতির সাপেক্ষে লিখতে চাইছি, পীড়ন আর বিকৃতির সাপেক্ষে যদি আমি লিখতে চাই তাহলে দেখো আমাকে এফ সরিয়ে এখানে বসাতে হতো। আচ্ছা এক কাজ করো, আমি ডেল্টা এল কে পীড়ন বা বিকৃতির সাপেক্ষে লিখতে চাইছি এফ এ স্কয়ার এ স্কয়ার। দেখো কি করব, উপর নিচে এ আর এ আমি গুণ করে দেবো, উপর নিচে এ এ গুণ করে দিচ্ছি। ঠিক আছে, তো তুমি এইটা পাবে। একে আমি অন্যভাবে লিখছি, এখানে লিখছি না, একে আমি এমন ভাবে লিখতে পারি হাফ এফ স্কয়ার বাই এ স্কয়ার, উপরে এ এল আর নিচে হচ্ছে ওয়াই। দেখে না উপর নিচে এ এ কেটে যাবে, উপর নিচে এ এ কেটে গেলে ওটাই আসবে। কেন এফ বাই এ স্কয়ার করেছি, কারণ আমি জানি এফ বাই এ পীড়ন হয়ে যায়, তো এফ বাই এ স্কয়ার পীড়নের স্কয়ার হয়ে যাবে, আর এ ইন্টু এল হয়ে যাবে আয়তন, আয়তন হয়ে যাবে। তাহলে দেখো আমি যে ফরম্যাটটা পাচ্ছি সেটা হচ্ছে এটা, কোথায় লিখবো, আমি যে ফরম্যাটটা পাচ্ছি সেটা হচ্ছে এই ফরম্যাট। দেখো কৃতকার্য যেটা হবে হাফ পীড়নের স্কয়ার, পীড়নের স্কয়ার, পীড়নের হোল স্কয়ার, এইটা আয়তন, আর নিচে হচ্ছে ইয়ং গুণাঙ্ক, নিচে হচ্ছে ইয়ং গুণাঙ্ক। সো এইটা কি হবে, এই যে কার্য, এই কার্য কি হয়েছে, শক্তি হিসেবে, স্থিতি শক্তি হিসেবে সঞ্চয় হয়েছে। তো এটাই আমার স্থিতি শক্তি। ঠিক, এটাই স্থিতি শক্তি। স্থিতি শক্তিকে আরো একটু আলাদা ফরম্যাটে লেখা যাবে, কেমন লেখা যাবে দেখো, এটা ক্লিয়ার করেছে। স্থিতি শক্তিকে আমরা এই প্রথম আর সেকেন্ডকে, এই কার্য যে হয়েছে সেটাকে আমরা লিখেছি হাফ এফ ডেল্টা এল। ঠিক, আমি ডেল্টা এল কে না সরিয়ে এফ কে যদি সরিয়ে দিই, এফ কে যদি আমি সরিয়ে দিই তাহলে হাফ এফ, দেখো না এফ কে যদি সরাই, না এফ কে সরাবো না। ঠিক, সো ডেল্টা এল বাই আয়তন পীড়ন। ঠিক, আচ্ছা ঠিক আছে, চলো এখান থেকেই আরেকটা করতে পারি, কারণ আমি ইয়ং গুণাঙ্ক জানি, ইয়ং গুণাঙ্ক জানি পীড়ন বাই বিকৃতি, পীড়ন বাই
বিকৃতি। দেখো তো এই ইয়ং গুণাঙ্ক পীড়ন বাই বিকৃতি যদি আমি লিখে ফেলি, বসিয়ে ফেলি, তাহলে আসবে দেখো হাফ পীড়ন বাই বিকৃতি। তাহলে ইয়ং গুণাঙ্ক পীড়ন বাই বিকৃতি, একটা পীড়ন, পীড়নের স্কয়ার, উপরে পীড়ন স্কয়ার, নিচে পীড়ন, আর বিকৃতি নিচে আছে সেটা উপরে চলে যাবে বিকৃতি, আর আমার আয়তন যেটা আছে সেটা থাকবে আয়তন। সব পীড়ন পীড়ন একটা পীড়ন কেটে যাবে। তো আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে হাফ পীড়ন গুণিতক বিকৃতি গুণিতক আয়তন, এটাই হচ্ছে আমার শক্তি। সো দুটো ফরম্যাটে আমি স্থিতিশক্তি পেলাম, দুটো ফরম্যাটে স্থিতিশক্তি পেলাম, হাফ পীড়ন স্কয়ার আয়তন আর ইয়ং গুণাঙ্ক, আর যেটা হচ্ছে পীড়ন বিকৃতি আর আয়তন। এবার কথা হচ্ছে এই আয়তনটা একটু যেন ইয়ে লাগছে, এই আয়তনকে যদি ভাগ করে দিই, স্থিতিশক্তিকে আয়তন দিয়ে ভাগ করে দিলে আমি কি পাবো, শক্তি ঘনত্ব পাবো, প্রতি একক আয়তনে কত শক্তি লাগছে। ঠিক আছে, তার মানে আমাকে যে কার্য করতে হয় কোন বস্তুর প্রসারণ ঘটাতে বাহ্যিক বলের দ্বারা যে কার্য করতে হয়, সেই কার্য কি হচ্ছে শক্তি হিসেবে সঞ্চয় হয়, সেটাকে আমরা স্থিতিশক্তি বলবো। সেটা যদি প্রতি একক আয়তনে হয় তাহলে আমরা শক্তি ঘনত্ব বলবো। তাহলে আয়তন দিয়ে ভাগ করলে আমরা শক্তি ঘনত্ব পাবো, শক্তি ঘনত্ব। তো শক্তি ঘনত্ব লেখার সময় আয়তন দিয়ে ভাগ হয়ে গেছে, তো হাফ ইন্টু পীড়ন, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তো আমি বলবো আমার সাজেশন তোমরা এই ফর্মুলা আগে মনে রাখো, এই ফর্মুলা আগে মনে রাখো, কারণ এটাতে দুটোই আছে, পীড়ন আর বিকৃতি দুটো গুণ করো, তার হাফ করে দাও, শক্তি ঘনত্ব পেয়ে যাবে। এবার বলে স্যার আমি এটা কি করে মনে রাখবো, তুমি এটা এখান থেকে মনে রাখতে পারবে। দেখো ইয়ং গুণাঙ্ক কি হয়, ইয়ং গুণাঙ্ক হয়ে যায় পীড়ন বাই বিকৃতি। ঠিক, এবার তুমি যদি চাও যে আমি স্যার শক্তি ঘনত্ব শুধু আমি বিকৃতির টার্মসে লিখতে চাই বা পীড়নের টার্মসে লিখতে চাই, তাহলে বিকৃতিকে কি করবে, পীড়ন বাই ওয়াই করে দেবে। এখানে বিকৃতি লেখার সময় বিকৃতিকে যদি সরাতে চাও তাহলে বিকৃতি সমান কি হয়ে যাবে, পীড়ন বাই ইয়ং গুণাঙ্ক, তো বিকৃতি এখানে বসিয়ে দেবে। যদি পীড়নকে সরাতে চাও তাহলে কি করবে, যদি পীড়নের জায়গায় ইয়ং গুণাঙ্ক ইন্টু বিকৃতি। মানে আমি কতগুলো ফরম্যাট এখান থেকে লিখতে পারছি, দেখো এটা ক্লিয়ার করছি। তো প্রথম ফরম্যাট হচ্ছে এটা, এটা এক নম্বর ফর্মুলা। দ্বিতীয় ফর্মুলা, আমি পীড়নকে সরাতে চাইছি, পীড়ন ভালো লাগছে না দেখতে, ঠিক আছে, পীড়নকে সরাতে চাইছি, তাহলে হাফ পীড়নের জায়গায় ইয়ং গুণাঙ্ক ইন্টু বিকৃতি, ইয়ং গুণাঙ্ক ইন্টু বিকৃতি, আবার একটা বিকৃতি গুণ আছে, তো বিকৃতির স্কয়ার। এটা আর একটা ফরম্যাট, পীড়ন ভালো লাগছে না, পীড়নকে সরিয়ে দিলাম। কেউ বলবে স্যার আমার বিকৃতি দেখতে ভালো লাগছে না, বিকৃতিকে সরিয়ে দিন। তো বিকৃতিকে যদি সরানো হয় তাহলে আমি এটা কি করব, পীড়ন বাই ইয়ং গুণাঙ্ক বসাবো। তো শক্তি ঘনত্ব যেটা হবে সেটা হবে হাফ, হাফ বিকৃতিকে সরাবো, পীড়ন, আর বিকৃতি যেটা হবে, বিকৃতি সেটা হবে পীড়ন বাই ইয়ং গুণাঙ্ক, পীড়ন বাই ইয়ং গুণাঙ্ক। তাহলে পীড়ন আবার একটা আসবে বাই ইয়ং গুণাঙ্ক হয়, তো হাফ পীড়নের স্কয়ার বাই ইয়ং গুণাঙ্ক। তো এটা শক্তি ঘনত্ব, এটা 3 নম্বর। তো তিনটে টাইপ, তার মধ্যে আমি বলবো একটা মনে রাখতে হবে, দিয়ে সাথে ইয়ং গুণাঙ্কটা মনে রাখলে হয়ে যাবে। একে মনে রাখো আর একে মনে রাখো, এটা হচ্ছে রাজা আর রাজার হচ্ছে ডান হাত ইয়ং গুণাঙ্ক। সেই ইয়ং গুণাঙ্কর সাহায্যে বাকি ফরম্যাট গুলো আমি সহজে বের করে নিতে পারবো, এটা আর এটা। তো এটা তোমাকে মনে রাখতে হবে, এটাই হচ্ছে শক্তি ঘনত্বের ডেরিভেশন। ঠিক, এবার আমরা যে পার্টটা পড়বো সেটা হচ্ছে স্প্রিং সমবায়ের তুল্য বল ধ্রুবক। স্প্রিং সমবায়ের তুল্য বল ধ্রুবক, বল ধ্রুবক কি আগে আমাকে জানতে হবে। ঠিক আছে, তো আমরা স্প্রিং এর সম্পর্কে একটু যদি জেনে নিই, কোনো একটা স্প্রিং যদি থাকে, সেই স্প্রিং এর একটা বল ধ্রুবক থাকে, সেই স্প্রিং এর নমনীয়তাকে বোঝায়। আমাকে একটা মোটা স্প্রিং দেওয়া আছে আর একটা একদম পাতলা স্প্রিং দেওয়া আছে, দুটোকেই সমান দৈর্ঘ্যের, আমি দুটোকেই টানার চেষ্টা করছি। তো তুমি বুঝতে পারবে মোটা যে স্প্রিংটা আছে সেটাকে টানতে কিন্তু বেশি বল প্রয়োগ করতে হচ্ছে, মানে আমার ও প্রসারণ করার জন্য
যে প্রত্যানয়ক বল ভেতরে সৃষ্টি করছে সেটা কি হচ্ছে, বেশি হচ্ছে। ঠিক, তো বল ধ্রুবক এই যে কে হচ্ছে এটাকে বলা হয় বল ধ্রুবক, স্প্রিং এর বল ধ্রুবক। ঠিক, তো এখান থেকে কোনো বল যদি এফ প্রয়োগ করা হয় তাহলে উল্টো দিকে কি হয়, এফ এ স্প্রিং বল লাগে, এফ এস লিখছি স্প্রিং ফোর্স। সেই স্প্রিং ফোর্স কে আমরা কে এক্স মাইনাসের সাথে লিখতাম, মাইনাসের সাথে এই জন্য লিখতাম কারণ আমি জানি এক্স যদি পজিটিভ হয় তাহলে এফ এস এই দিকে লাগবে, এক্স যদি এই দিকে হয়, প্রসারণ যদি ওই দিকে হয় তাহলে এফ এস এই দিকে লাগবে, তাহলে নেগেটিভ হবে। আর এক্স যদি নেগেটিভ হয়, আমি যদি স্প্রিং কে ঠেলে কম্প্রেস করেছি, সংনম্য করে থাকি তাহলে স্প্রিং ফোর্স, স্প্রিং বাইরের দিকে বল প্রয়োগ করবে। তো তাহলে কি হবে, এক্স নেগেটিভ হলে এফ এস পজিটিভ হয়। ঠিক, দিয়ে একটা ছোট্ট গ্রাফ বানিয়েছিলাম, যে একটা গ্রাফ ছিল এক্স এইদিকে আর এখানে এফ এস ছিল। ঠিক, তো এভাবে ছিল, যখন এক্স পজিটিভ হবে এফ নেগেটিভ দিকে থাকবে, এক্স যখন নেগেটিভ হবে এফ এস পজিটিভ দিকে থাকবে। তো স্প্রিং বল যেটা হচ্ছে মাইনাস কে এক্স হতো, আর কে টা হচ্ছে বল ধ্রুবক। ঠিক আছে, তো এখানে যে পার্টটা হচ্ছে সেটা হচ্ছে তুল্য বল ধ্রুবক বের করতে হবে। তার মানে আমাকে সমবায় প্রথমে বানাতে হবে, দুটো তিনটে স্প্রিং নেব, সেই দুটো তিনটে স্প্রিং এর তুল্য আরেকটা স্প্রিং আনবো, সেই স্প্রিং এর বল ধ্রুবক কি হবে সেটা করতে হবে। তো তাহলে সমবায় দুটো সমবায় হতে পারে, শ্রেণী সমবায় আর একটা হচ্ছে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সমান্তরাল সমবায়। তো শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায় কেমন হবে, একটি স্প্রিং নিলাম যার বল ধ্রুবক K1 সাথে আর একটা স্প্রিং যার বল ধ্রুবক K2। এই দুটো শ্রেণী সমবায় পর করে লাগানো আছে, তার মানে একটাতে আমি যদি বল প্রয়োগ করি এই প্রত্যেকটাতে একই বল হবে, এটাতে যা বল প্রয়োগ হবে এটাতেও তাই বল প্রয়োগ হবে আমি যদি এখানে বল প্রয়োগ করি। ঠিক, সমান্তরাল সমবায় কেমন হবে, সমান্তরাল সমবায় হবে দুটো এইভাবে করে লাগানো থাকে, একটা K1 আর একটা K2, এখানে আমি বল প্রয়োগ করছি। ঠিক, আর এখানে আমি বল প্রয়োগ করছি। ঠিক, তো এটা হচ্ছে শ্রেণী সমবায় আর এটা হচ্ছে সমান্তরাল সমবায়। ঠিক, তো তুমি বুঝতে পেরেছো যে স্যার সমান্তরাল সমবায় মনে হচ্ছে দুজন মিলে একজনকে টানছে, মানে এই এফ এর বিরুদ্ধে দুটো স্প্রিং একসাথে বন্ধু হয়ে কাজ করছে, মানে দুটো স্প্রিং কি করছে এর বিরুদ্ধে কি করছে, বেশি বল প্রয়োগ করছে। আর এখানে কি হচ্ছে, দুটো স্প্রিং দুজনে মিলে কি করছে, বেশি বল প্রয়োগ করতে পারবে না, কম হয়ে যাবে, আরো এর দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে, এখানে দৈর্ঘ্য বাড়ছে না। তো আগে দেখে নি যে তুল্য বল ধ্রুবক আমরা কিভাবে বের করব। ঠিক আছে, তো শ্রেণী সমবায়ে কি হয়, শ্রেণী সমবায়ে প্রযুক্ত বল যে হয়েছে, এই প্রযুক্ত বল প্রত্যেকটা বিন্দুতে একই হবে। আমি যদি বলি এখান থেকে 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, এইখানে যে ফ্লোর আছে, উপরে যে ছাদ আছে, ছাদে যে লাগানো আছে ওই স্প্রিংটা, এখানে কত বল প্রয়োগ হবে, তো এখানে 10 প্রয়োগ যদি করা হয়, দড়ির মতোই একটা দড়ি আছে, সেই দড়িতে আমি কি করেছি 10 নিউটন বল প্রয়োগ করেছি। তো তুমি বলবে স্যার এখানে তো তাহলে গিয়ে 10 নিউটন লেগেছে, উপরে যে ছাদ আছে সেই ছাদ পূর্বে আমাদের 10 নিউটন বল প্রয়োগ হয়েছে, প্রোভাইডেড। এটা বলা হয়েছে যে এই দড়িটা আছে তার কোনো নিজস্ব ভর নেই, নাহলে তুমি মোটা একটা লোহার দড়ি নিয়ে টানছো তাহলে ওর ভরটাও কিন্তু উপরে গিয়ে লাগবে, আমরা ভর ধরছি না। আমি যে এখানে 10 নিউটন বল প্রয়োগ করছি, ভর না থাকার জন্য এই 10 নিউটন কি হবে, এখানে 10 নিউটনই লাগবে। তো স্প্রিং এর কথাই ভাবো না, এখানে যদি 10 নিউটন বল প্রয়োগ করি, এখানে গিয়ে 10 নিউটন লাগছে, তার মানে যে কোনো বিন্দুতে আমি যদি বল দেখি, যে কোনো বিন্দুতে, সেই বিন্দুতে বল কিন্তু একই হবে, যে কোনো বিন্দুতে বল যদি দেখি সেই বল একই হবে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। তো দুটো স্প্রিং এর উপর যে কোনো বিন্দুতে বল একই হবে, এখান থেকে আমরা বল ধ্রুবক বের করবো শ্রেণী সমবায়। তো শ্রেণী সমবায়ের ক্যালকুলেশনটা করবো, তো তোমরা যদি লিখতে চাও লিখে নাও, তারপরে শ্রেণী সমবায়টা আমি লিখবো। ঠিক, চল পজ করে লিখে নাও, এই শুরু করি। শ্রেণী সমবায়, তো শ্রেণী সমবায় কি হবে, এই পাশে করছি
শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়ে আমি দুটো স্প্রিং, একটার বল ধ্রুবক K1, সে তার নিচে আর একটা স্প্রিং লাগিয়েছি যার বল ধ্রুবক K2। ঠিক তার জায়গায় আমি কি করব, একটা স্প্রিং আনবো, সেই স্প্রিং এর কে কিছু কে ড্যাশ হবে, সেই ভ্যালুটা K1 K2 টার্মসে আমাকে বের করতে হবে। ঠিক, তো এখানে আমি বল প্রয়োগ করেছি, এফ বল প্রয়োগ করা হচ্ছে, এফ বল। তো প্রত্যেকটা বিন্দুতে এক্স বল প্রয়োগ হয়েছে, প্রত্যেকটা বিন্দুতে। তো এফ বল যখন প্রয়োগ করা হয়েছে, তুমি ভেবে দেখো একটা মোটা স্প্রিং আছে আর একটা পাতলা স্প্রিং আছে, দুটোকেই পরপর করে লাগিয়ে দিয়েছে। ধরে নাও একটা পাতলা স্প্রিং, এটা একটা স্প্রিং আর এটা একটা মোটা স্প্রিং, এক পাশে দেয়ালে আমি লাগিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে টানছি, একে টানছি। তুমি দেখবে মোটা স্প্রিংটা বেশি প্রসারণ করবে না, কিন্তু পাতলাটা কি হচ্ছে, বেশি প্রসারণ করে গেছে, মানে আলাদা আলাদা প্রসারণ হবে। ধরে নাও এই যে প্রথম স্প্রিং আছে তার প্রসারণ হয়েছে x1, আর দ্বিতীয় স্প্রিং যে আছে তার প্রসারণ হয়েছে x2। দ্বিতীয় স্প্রিং এর প্রসারণ x1, প্রথম স্প্রিং এর প্রসারণ হয়েছে x1। ঠিক আছে, তাহলে এইখানে যে স্প্রিং আছে যেটা তুল্য, তার প্রসারণ কত হবে, x1 প্লাস x2। x1 প্লাস x2 হবে নতুন প্রসারণ, এর মধ্যে যে প্রসারণটা এসছে সেটা x1 প্লাস x2 হবে, x ড্যাশ তুল্য বানানো হচ্ছে। এবার কথা হচ্ছে এখানে যদি x1 লাগে তাহলে এখানের যে বলটা, সেই বলটা কত হবে, স্প্রিং বল যেটা হবে, একে প্রসারণ করা হচ্ছে, তো স্প্রিং কি করবে, উপর দিকে এফএস লাগাবে। তো সেই এফএসটা কি হবে, সেই এফএসটা হয়ে যাবে K1 x1। এখানে যে বল প্রয়োগ হচ্ছে সেটা কত হবে, সেটা হবে স্প্রিং এফএস K2 x2। x2 প্রসারণের জন্য এর যে বল প্রয়োগ হবে K2 x2, এর x1 হয়েছে তো K1 x1। কেউ বলবে স্যার এই K1 x1 আর K2 x2 তো সেম হবে, তাহলে K1 x1 প্রত্যেকটা বিন্দুতে আপনি বললেন বল একই লাগবে, প্রত্যেকটা বিন্দুতে যদি বল একই লাগে তাহলে K1 x1 equals to K2 x2 হবে, K1 x1 equals to K2 x2 হবে। বা আমি আর এটাই কি হয়ে যাবে, এটাই হয়ে যাবে আমাদের স্প্রিং ফোর্স এফএস, যেটা আমাদের এখানেও লাগছে এফএস। যেই বলটা আমি প্রয়োগ করেছি সেটাই তো সমান হবে এফএস এর। আমি যা বল প্রয়োগ করব, স্প্রিং কি করবে, পরপর করে সেই বলটাকে নিজের মধ্যে দিয়ে উপরে ট্রান্সফার করবে। ঠিক আছে, তো প্রত্যেকটা বিন্দুতে আমি যে বল প্রয়োগ করেছি এফএসও কিন্তু ওটাই হবে। তাহলে তুল্য বের করার সময় আমি তো বল পরিবর্তন করব না, একই বল আছে, একই বল এফ লাগানো হয়েছে। তো এখান থেকে আমি K1 x1 equals to f পেলাম, যেখানে x1 হচ্ছে f by K1 প্রথম। তারপর একইভাবে x2 আমি পাবো f by K2, তো এটা সেকেন্ড। ঠিক, দুটো পেলাম। তো তাহলে এইটার জন্য, এই যে যেটা তুল্য বানাচ্ছি তার জন্য বল কি আসবে, দেখো তার জন্য বল আসবে f equals to x1 plus x2 আর k dash যে বলটা আসছে সেটা তো এই বলের সমান, একই বলকে আমি অন্য স্প্রিং, ধরে নাও দুটো স্প্রিং ছিল, সেই দুটো স্প্রিং এর মধ্যে ড্যামেজ হয়ে গেছে একটা, তুমি সেটাকে অন্য কোনো একটা স্প্রিং এনে একই বল ধ্রুবকের স্প্রিং বানাতে চাইছো আগের যেটা ছিল, তো আমি এই দুটোর জায়গায় এটা বানাতে চাইছি, তাহলে বল তো একই থাকবে। সো f equals to এটা k dash, তো k dash হয়ে যাবে সরি k dash বলছি, x1 plus x2 হয়ে যাবে f by k dash। ঠিক, এবার দেখো x1 পেয়ে গেছি, x2 পেয়ে গেছি, বসিয়ে দিই এখানে x1। তো প্রথম আর সেকেন্ড থেকে, প্রথম আর দ্বিতীয় থেকে আমরা কি পেলাম, f by K1 plus f by K2 equals to f by K dash। তো 1 by K dash equals to 1 by K1 plus 1 by K2। তো আমাদের তুল্য যে এ হবে, তুল্য যে বল ধ্রুবক হবে সেটা K dash হয়ে যাবে। দুটো যদি থাকে, তিনটে যদি থাকে 1 by K3 হয়ে যাবে, চারটে যদি থাকে 1 by K4 হয়ে যাবে। তার মানে উল্টো করে যোগ করা, বল ধ্রুবক যখন শ্রেণী সমবায়ে থাকবে প্রত্যেকটার অনন্যক নেবে, অনন্যকের যোগফল হয়ে যাবে। যদি আমি দুটোর জন্য সলভ করি তাহলে K dash হয়ে যাবে K1 K2 by K1 plus K2। এই যে ভ্যালুটা হবে, এই ভ্যালুটা K1 এর থেকেও কম হবে, এই ভ্যালুটা K2 এর থেকেও কম হবে। ঠিক আছে,
এই ভ্যালুটা K1 এর থেকেও কম হবে, K2 এর থেকেও কম হবে। তার মানে শ্রেণী সমবায় যদি স্প্রিং কে লাগানো হয় তাহলে তার যে নেট বল ধ্রুবক আসবে সেটা প্রত্যেকটা আলাদা আলাদা স্প্রিং এর থেকে কম হবে, স্প্রিং এর বল ধ্রুবকের থেকে কম হবে। ধরে নাও এটা 10 যদি হয়, এটা যদি 7 হয়, তাহলে যে নতুন K ড্যাশ আসবে সেটা 10 এর থেকেও কম হবে, সেটা 7 এর থেকেও কম হবে। তার মানে যেটা ছোট আছে তার থেকে যদি কম হয়ে যায় বড়টার থেকে কমই হবে। ঠিক আছে, তো এটা আমাকে এখানে প্রুফ দিলাম। ঠিক, তো শ্রেণী সমবায়েরটা করলাম, পজ করে তোমরা তুলে নাও। ঠিক, এরপরে আমরা সমান্তরাল সমবায়ের করব। সমান্তরাল সমবায়, শ্রেণী সমবায় হলো সমান্তরাল, তো সমান্তরালে কি হবে? সমান্তরাল সমবায় দুটো স্প্রিং আছে, একটা K1 আর একটা K2। ঠিক, তো এখান থেকে বল প্রয়োগ করা আছে, F বল প্রয়োগ করা হয়েছে। F বল প্রয়োগ করার ফলে এদের কিছুটা কি হয়েছে, এর নিচের দিকে নেমে এসেছে, লেটস সে x নেমে এসেছে। তাহলে K1 স্প্রিং এও x হয়েছে, K2 স্প্রিং এও x হয়েছে। ঠিক আছে, প্রসারণ x x হয়েছে। ঠিক, তো প্রসারণ x যদি হয় উপর দিকে K1 x বল লাগবে স্প্রিং ফোর্স আর স্প্রিং বল, আর K2 x হবে। ঠিক, K1 x হবে আর K2 x হবে। আগে কি ছিল, পুরো বল সমান ছিল দুটো স্প্রিং এ, এখন কি হয়েছে, এদের প্রসারণটা সমান হবে। তাহলে F ইকুয়ালস টু আমি লিখতে পারি F ইকুয়ালস টু K1x প্লাস K2x। ঊর্ধ্বমুখী বল নিম্নমুখী বলের সমান হবে, K1 K2x হবে। ঠিক, এবার এর জায়গায় একটা স্প্রিং বানানো হয়েছে, এবার এখানে তো প্রসারণ সেই xই হবে, আগে প্রসারণ দুটো সামেজান ছিল, এখানে তো xই হবে, আর F লাগানো হয়েছে, আর K কোনো K ড্যাশ, এখানের F কি হবে, K ড্যাশ x। তো প্রথম আর দ্বিতীয় সমান হবে, প্রথম আর দ্বিতীয় সমান হবে, তাহলে প্রথম আর দ্বিতীয় থেকে, প্রথম এবং দ্বিতীয় থেকে K ড্যাশ x ইকুয়ালস টু K1x প্লাস K2x। তো এখান থেকে x x কেটে যাবে, K ড্যাশ ইকুয়ালস টু K1 প্লাস K2। এখানের যে তুল্যটা আসবে সেটা প্রত্যেকটা আলাদা আলাদা স্প্রিং এর বল ধ্রুবকের থেকে বেশি আসবে। ঠিক, তো শ্রেণী সমান্তরালে লাগিয়ে ফেললে বল ধ্রুবক বেড়ে যায়, শ্রেণী সমবায়ে লাগালে বল ধ্রুবক কমে যায়। ঠিক আছে, তো এই পার্টটা পর্যন্ত তোমাদের ছিল। তোমাদের যে গ্রাফটা আছে সেটা, সেই গ্রাফটা কিন্তু দেওয়া নেই, তোমাদের সিলেবাসে বলা নেই এই গ্রাফটা, তো গ্রাফটা আমি করাবো না। তো এইটা হচ্ছে এখানের শেষ পার্ট। এরপরে আমরা কি করব, নতুন চ্যাপ্টার শুরু করব। তার আগে যে যে কোশ্চেন আছে, কোশ্চেন যদি করাতে হয় তাহলে আমি সেই কোশ্চেন সেশনও করাবো। ঠিক, মানে চ্যাপ্টার গুলো চলতে চলতে মাঝে এক একটা করে কোশ্চেন সেশনও আসবে। ঠিক আছে, তো এরপরে যে চ্যাপ্টার আছে সেটা করব, এবং এর কোশ্চেন সেশন আর মহাকর্ষের কোশ্চেন সেশন সেগুলো নিয়েও আসাবো। তো পড়তে থাকো, লিখে লিখে পড়তে থাকো, বারবার বলছি লিখে লিখে পড়লে কি হবে, তোমার এখানে স্টোর হবে, এখানে স্টোর হলে তুমি এক্সামে তোমার লেখার সময় কোনো প্রবলেম হবে না। থ্যাংক ইউ।